বর্তমান অর্থনৈতিক পটভূমিতে এমন অনেক জটিল সমস্যা বিদ্যমান যা কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সমাধান প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক উন্নয়নে মানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, সেই সাথে রয়েছে বিনিয়োগ স্থবিরতা এবং শ্রম বাজার অস্থিরতা সহ নানা সমস্যা যা সমাধানের দাবি। আজকে বাংলাদেশের অর্থনৈতিক যে সংকট কিংবা চ্যালেঞ্জ রয়েছে এবং তার মুক্তি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানী অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ ও গবেষণা পরিচালক, BIISS। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আমার প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে দেখা যাচ্ছে বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি উচ্চ চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে এবং এখনো তাই বিদ্যমান, এখনো যাচ্ছে। যদি একটু অন্যদিকে যাই সেটা হচ্ছে স্বাধীনতা 54 বছরে এসেও কেন আমরা আজও স্বল্পোন্নত দেশ হিসেবে রয়েছি। আমরা যদি অন্য একটি দেশের কথা চিন্তা করি, কাতারের দিক থেকে যদি চিন্তা করি, কাতারের স্বাধীনতার যে সময় এবং বাংলাদেশের স্বাধীনতার সময় অনেকটাই কাছাকাছি, সেই দিক থেকে আমরা অনেকখানি পিছিয়ে। অর্থনীতির দিক দিয়ে কেন আমরা এতটা পিছিয়ে, কিংবা আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করতে পারলেও অর্থনীতিকে ওই পরিমাণে সমৃদ্ধ করতে পারছি না? একজন বিশ্লেষক হিসাবে আপনার অভিজ্ঞতা আলোকে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি কাতারের দিকে যাব না। কাতার তো অনেক বড় এক আকারের একটা খনিজ সম্পদ রয়েছে, সেটা গ্যাসের উপরে কাতার ভাসছে। তো গ্যাস বিক্রি করে কিন্তু একটা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, বা অর্থনীতিতে বিভিন্ন রকমের যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোকে স্টেবল করা যায়, বা সেগুলোকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা যদি কোরিয়ার উদাহরণ দেখি, 60-এর দশকে কোরিয়া কিন্তু মূলত লতা পাতা খেয়ে বাঁচত এবং তাদের চাল ছিল না, মানে ভাত খাওয়ার মতো চাল। ওটা যদি কেউ দেখতো কখনো, তাহলে দেখা যেত সবাই শুধু এই চালটা দেখার জন্য এগিয়ে আসছে। তো এই অবস্থা ছিল। সেইখান থেকে কোরিয়া কোথায় চলে গেছে এখন, OECD কান্ট্রি এবং একটা উন্নত দেশ। তো সেটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো যে একটা পরিকল্পিত উন্নয়নের প্রচেষ্টা তারা নিয়েছে এবং বড় রকমের অবকাঠামো তারা তৈরি করেছে এবং বড় বড় শহরগুলোর মধ্যে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগুলো করেছে। তো আমরা মাত্র সেই দিকে যাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে একটা মাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা ঢাকার মধ্যে যেটা দেখা গেছে, আবার চট্টগ্রামে করা হয়েছে, কিন্তু এটা এয়ারপোর্টের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করেছে। কিন্তু আমাদের আসলে দরকার হচ্ছে যে ইকোনমিক হাবগুলোর ভিতরে ম্যাসিভ কানেক্টিভিটি। তো সেইটার দিকে এখনও আমরা যেতে পারিনি, যেটা আসলে কোরিয়া করেছে আরও 40 বছর আগে। তো সেগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। আর এই পরিকল্পিত উন্নয়নের যে যাত্রা আমাদের শুরু হয়েছে, এটা খুব সামান্য, মানে অল্প কিছু বছর ধরে আমাদের হচ্ছে। যেমন মেট্রো রেল একটা হয়েছে, আরও কিছু বড় রকমের, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, এই মহাসড়কগুলোর উন্নতি হয়েছে। কিছু বড় রকমের যে জ্বালানি প্রকল্প সেগুলো হয়েছে, পোর্ট নিয়ে কাজ হচ্ছে। তার মানে হলো যে কোরিয়া যেটা 40 বছর আগে করেছে এবং আমাদের মতো একটা অর্থনৈতিক অবস্থা থেকে, তো সেইটা আমরা মাত্র শুরু করেছি গত কয়েক বছর ধরে। তো এই মানে আমরা পরিকল্পনার দিক থেকে অনেকটাই পিছিয়ে গেছি। তো সুতরাং সময়টা আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এবং আমরা যা কিছুই করি না কেন, যে ধরনের অবকাঠামো প্রকল্প বা উন্নয়ন প্রকল্পগুলো আমরা নেই বা পরিকল্পনা করি, সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে দুষ্ট চক্র গড়ে ওঠে। 5ই আগস্টের পরে কিন্তু সরকার অনেকটাই সচেতন এবং তারা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকমের সচেতনতামূলক কর্মসূচি, বিশেষ করে আমি বলবো যে এখানে মনিটরিংটা বেশি হচ্ছে এবং বিশেষ করে যাতে অপচয় না হয় বা অর্থে দুর্নীতি না হয়, তো সেগুলোর জন্য তারা চেষ্টা করছে। কিন্তু এই যে ঠিকাদারদের যে দুর্নীতির চক্র, সেগুলো কিন্তু এখনো চলমান রয়েছে। তো সুতরাং আমাদের একদিকে হচ্ছে যে উন্নয়ন প্রকল্প থেকে আমরা বা পরিকল্পনা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি অনেক দূরে, আর এর পাশাপাশি যা কিছু আমরা করছি সেখানে বড় রকমের দুর্নীতি যেহেতু রয়েছে, অর্থ ইতিমধ্যে অনেক পাচার হয়েছে, সেগুলোর খবর আমরা জানতে পেরেছি। সে সত্য মিথ্যা পরে দেখা যাবে, কিন্তু অর্থ যে পাচার হয়েছে সবাই বুঝেন। তো এই দুর্নীতি এবং এই পরিকল্পনার, মানে সঠিক পরিকল্পনার অভাব, এই দুটোর কারণে আসলে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আয় ও সম্পদের বৈষম্য। আপনি একটু আগে যে দুর্নীতির কথা বলছেন, অনেক পাচারের কথা বলছেন, তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু আলোচনা করবেন যে আয় ও সম্পদের যে বৈষম্য এবং বেকারত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাচ্ছি। এটি কিন্তু আমাদের অর্থনীতির অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ। প্রথম যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হলো যে বৈষম্য, এবং পাহাড়ের সম বৈষম্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শহর এবং গ্রামের মানুষের মধ্যে একটা বড় বৈষম্য। শহরে দেখা যাচ্ছে যে এই পুরো বাংলাদেশের ইতিহাসে প্রথম যে জিনি কোএফিসিয়েন্ট, যেটাতে আসলে ইনইকুয়ালিটিজের মেজার করা হয়, তো সেখানে দেখা যাচ্ছে যে আয়ের ক্ষেত্রে এই বৈষম্যটা কিন্তু 0.53 হয়ে গেছে আর কি, যেটা মানে অ্যালার্মিং হচ্ছে যে 0.5টা ক্রস করলে সেটা, তো সেই জায়গাতে চলে গেছি। আর যে গ্রামের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে আয় বৈষম্য বেড়ে যাচ্ছে, গ্রাম শহরের মধ্যে ব্যবধান প্রকট হচ্ছে এবং মুষ্টিমেয় কিছু মানুষের হাতে বিপুল পরিমাণে অর্থ সম্পদ জমা হচ্ছে।
এটা কিন্তু সমাজে বড় রকমের বৈষম্য তৈরি করছে। তো এখনকার যে সরকারের মূল স্পিরিট সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে যাত্রা। এবং আমরা যদি এই বছরের বাজেটটাকে দেখি, সেখানে বলা হচ্ছে যে আসলে সমতা কল্যাণের বাজেট এরকম চিন্তা ভাবনা আমরা করছি। তো এই এত বছর ধরে আমরা উন্নয়নের মহাসড়ক, তারপরে এই উন্নয়ন বলতে আসলে যে ভৌত অবকাঠামো, এগুলোর কথা চিন্তা করেছি, মানে শুধুমাত্র ওই দিকেই আমরা বেশি আমাদের চিন্তা দিয়েছি। আর সামাজিক যে নিরাপত্তা কর্মসূচিগুলো রয়েছে, তো সেগুলোরও একটা চেষ্টা ছিল যে কিভাবে এই বৈষম্যের অবসান করা যায়, কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি। তো সুতরাং এখন নতুন করে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে আমরা ওইটাকে অ্যাড্রেস করতে পারি, মানে অসমতাকে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এই বেকারত্ব যে হঠাৎ করে আবার বেড়ে গেছে। কিন্তু এই যে বিবিএস এর যে একদম লেটেস্ট যে সার্ভে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে গত অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে নতুন করে প্রায় 3 লক্ষ মানুষ বেকার হয়েছে। এবং আবার বিশ্বব্যাংক বলেছে যে এই বছর 3 মিলিয়ন মানুষ আসলে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। তার মানে হলো তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বেকার হয়ে যাবে, বেকার হচ্ছে। তো এইগুলো একটা বড় চিন্তার বিষয়। এই বেকারত্ব যদি চলতে থাকে, তার মানে হলো যে বাংলাদেশে ভালো বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগে তো স্থবিরতা বা খরা আমরা দেখতে পাচ্ছি, প্রবৃদ্ধি কম। তো এই যে একটা অনুন্নয়নের চক্রের মধ্যে আবার আমরা পড়তে যাচ্ছি, তো এইটা বড় রকমের একটা দুশ্চিন্তার বিষয়। হ্যাঁ, বেকারত্ব আর একটু বেড়ে যাওয়ার একটি বিষয় যেটি হচ্ছে দেখাচ্ছে কর্মজীবনে ছিল সেখান থেকে বেকার হচ্ছে। এক হচ্ছে যে শুরু থেকেই বেকার, হয়তো ছাত্র জীবন শেষ করেছে, এখন বেকারত্ব সমস্যায় রয়েছে। আবার কর্মজীবনে যারা ছিল সেখান থেকেও বেকারের সমস্যা বাড়ছে, যেটির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন সংকট এবং হচ্ছে বিনিয়োগের কথা বলছিলেন। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন যে মিল কারখানাগুলো রয়েছে, যে টেক্সটাইলগুলো রয়েছে, এগুলোর বন্ধ হয়ে যাওয়া, যে বিভিন্ন সংকটের কারণে জ্বালানি বিদ্যুৎ সংকট, বিষয়টা যেভাবে দেখছেন। হ্যাঁ, না খুবই প্রাসঙ্গিক এই বিষয়টা। কারণ হলো যে আমরা যদি 5ই অগাস্টের পর থেকে দেখি, তাইলে কিন্তু সংস্কারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে যে যদি আমরা দেখি যে পুরো ইন্ডাস্ট্রিয়াল জোনটা কি অবস্থাতে ছিল, সেখানে কিন্তু অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় 15,000 এরকম মামলা আছে, যেটা রাজনৈতিক মামলা। এবং এই মামলার মধ্যে কিন্তু অনেকেই, মানে বিশেষ করে যারা শিল্প কলকারখানার মালিক ব্যবসায়ী, তারা পড়ে গেছেন এবং তারা হত্যা মামলার মতো পড়ে গেছেন। তো হত্যা চেষ্টা মামলা, তো এগুলো কিন্তু চলমান আছে। 2-1টা মামলা হয়তো প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এটাকে ঘিরে যে ধরনের একটা আতঙ্ক কাজ করছে, তো সেটা একটা বিষয়। এবং সেটার কারণে বিনিয়োগ কিছুটা স্থবির। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে দেখবেন কি যে অনেক কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক ভাঙচুর করা হয়েছে, এবং দিনের পর দিন কিন্তু এই অস্থিরতা চলেছে, শ্রমিক আন্দোলন এগুলো চলেছে। সেগুলো যে পুরোপুরি এখন বন্ধ হয়েছে এরকম নয়, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আবার আন্দোলন হচ্ছে। তো এটার কারণে বিনিয়োগকারীরা একেবারেই নিরুৎসাহিত হয়ে পড়ছেন। গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে সংকট আছে, বিশেষ করে গ্যাসের সাপ্লাই এখন কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, আর দাম বেড়ে গেছে গ্যাসের। তো যার ফলে এই যে লজিস্টিক সাপ্লাই, তো সেইখানে একটা বড় রকমের সমস্যা। আর ঋণের সুদের হার অনেক বেশি, 15.5% যদি ঋণের সুদের হার হয় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প কারখানার ক্ষেত্রে, তাহলে কীভাবে এত উচ্চ সুদের হারে তারা ব্যবসা করবেন? আর অন্যদিকে রেজিস্ট্রেশনের প্রবলেম, সেগুলো তো আছে, সিঙ্গেল উইন্ডো নেই বা ওয়ান স্টপ সার্ভিসটা নেই। তো এই সমস্ত কারণে আসলে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত হতাশা বিরাজ করছে এই মুহূর্তে। আর বিনিয়োগ কম হলে তো বেকারত্ব তৈরি হবে, তো এটাই স্বাভাবিক। তো এগুলো সমস্যাগুলোর মধ্যে আমরা দিনপাত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরবো আলোচনায়। আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে ফিরবো আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, আমরা বিনিয়োগের আলোচনায় ছিলাম। আপনি আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের উৎপাদন খাতে ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সাথে অন্য একটি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের রপ্তানি খাতের দিকে যদি চিন্তা করি, বাংলাদেশের অর্থনীতি অনেকটা হচ্ছে আরএমজির উপর নির্ভরশীল, যা রপ্তানি খাতে আসে 84%-এর মতো আমাদের আরএমজি থেকে আসে রপ্তানি। আরেকটা বিষয় হচ্ছে যেখানে বিশ্বের অন্যান্য দেশ বিভিন্ন সেক্টরে খুব মনোযোগ দিচ্ছে, যেমন ইলেকট্রনিক্স থেকে শুরু করে আরো অনেকগুলো সেক্টর রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে ওই সেক্টরগুলোতেই অনেকটা পিছিয়ে। আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স কিংবা হচ্ছে প্লাস্টিক, বিশেষ করে সিরামিক, এসব কথা যদি বলি, আমরা এদিকটাই ফোকাস করতে পারছি না কেন? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এই উৎপাদন খাতের কথা যদি চিন্তা করি, তাহলে এই বিদায়ী যে অর্থ বছর, সেটার আমরা একটা হিসাব নিকাশ পাবো, কিন্তু তার আগের অর্থ বছর মানে 2023-24 অর্থ বছরের চূড়ান্ত জিডিপির একটা হিসাব আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই জিডিপিতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে যে 24.62%। তার মানে হচ্ছে যে পুরো জিডিপির প্রায় 1/4 আমাদের এই ম্যানুফ্যাকচারিং খাতের উপর নির্ভরশীল, আর শিল্প খাত সব মিলিয়ে হয় প্রায় 36%। তো এখন এই উৎপাদনমূলক খাতগুলোতে, বিশেষ করে যদি রপ্তানির কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আরএমজির ধারের কাছে কেউ নেই। এবং এই আরএমজি যেটা যাত্রা শুরু হয়েছে একেবারে 70 দশকের শেষের দিকে, তো
তো সেটা এমনভাবে ফুলে ফেপে উঠেছে যে এখন অন্যান্য সেক্টরেও এগুলোর সঙ্গে কিন্তু অ্যালাইন হচ্ছে। আর পুরো যে ব্যাংক বিমা থেকে শুরু করে আমাদের যে পরিবহন, তারপরে এই সমুদ্র বন্দর, এই সব কিছুই আসলে আরএমজির উপরে নির্ভরশীল। তো এখন এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে এটার মধ্যে আবার এই যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলো এবং টেক্সটাইল, এই সব কিছুই আবার এটাকে ঘিরেই। তো এখন আসলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলত এই যে ইলেকট্রনিক্সের বা এই যে ভারী শিল্প, বিশেষ করে যে এই ইস্পাত ভিত্তিক লৌহ এই ধরনের যে শিল্প, এবং একই সঙ্গে যে মডার্ন যে ম্যানুফ্যাকচারিং, তার মধ্যে আসলে এই সেমিকন্ডাক্টর তো বা কম্পিউটার, মাইক্রোচিপস, এগুলোর উপরে বেশি নির্ভর করে আসলে সেই দেশগুলো, মানে যারা উন্নতিতে গেছে তো তারা এগুলোর উপরে নির্ভর করেছে। এখন আমাদের দেশে সেগুলো খুব দুঃখজনকভাবে হয়নি, এবং কিছু কিছু হয়তো হচ্ছে আজকাল, যে স্পেশালি কোনো একজন বা আমাদের ইপিজেডগুলোতেও হচ্ছে। তো সেগুলোর মধ্যে কিছু আছে, যেমন আমরা এই মুহূর্তে মোবাইল বা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলো তৈরি করছি, টেলিভিশনও হচ্ছে এই মুহূর্তে, ফ্রিজ হচ্ছে, ফ্যান, এগুলো থেকে শুরু করে মোটামুটিভাবে আমরা কিন্তু আত্মনির্ভরশীলতার দিকে যাচ্ছি। আবার কিছু কিছু রপ্তানিও হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে আমাদের কিন্তু ওইরকম আফটার সেলস সার্ভিসটা নেই। মানে একটা জিনিস বিক্রি হয়ে গেল, হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় ধরে আসলে এটা সেবা দিতে হয়। তো সেটার জন্য আমাদের আসলে এই চেইনটা তৈরি করতে হবে। অন্য যারা বিক্রি করে একই রকম পণ্য, তো তাদের সঙ্গে আমরা একটু ট্যাগ করতে পারি, এটা একটা প্রতিবন্ধকতার মূল কারণ। আর একটা কারণ হচ্ছে কি যে আমরা একটু দেরিতে করে আসলে এই যে বিশেষ করে অটোমোবাইল, সেখানে অ্যাসেম্বলিং সেগুলোতে গিয়েছি। আমরা আসলে 70-এর দশক থেকে এটা শুরু করতে পারতাম, না হলে অন্তত 80-এর দশকে কিন্তু জাপান অনেক রাজি ছিল এখানে করতে, এখানেই মোটরসাইকেল বা গাড়িগুলো তৈরি হতো। কিন্তু এখন আমরা খুব অতি সম্প্রতি শুরু করেছি, হুন্ডাই শুরু করেছে তাদের অ্যাসেম্বলিং শুরু করেছে। তো এই কাজগুলো হচ্ছে, তবে অনেক দেরি করে ফেলেছি আমরা। ফার্মাসিউটিক্যাল একটু ভালো করেছি, কিন্তু এই ট্রিপসটা যদি আবার ইমপ্লিমেন্টেড হয়, মানে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে, তখন কিন্তু আমাদের পুরো শিল্পে একটা বিপর্যয় নেমে আসবে, মানে ওষুধ শিল্পে। তো সেটা একটা চিন্তার বিষয়। তবে ইলেকট্রনিক্স এবং একই সঙ্গে সেমিকন্ডাক্টর, এই জিনিসগুলোর দিকে যত আমরা এগোতে পারবো তত আমাদের অর্থনীতি শক্তিশালী হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আরেকটি বিষয়ে আমাদের দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি আমাদের অর্থনৈতিক সংকটের বা চ্যালেঞ্জের অনেক বড় একটি অংশ। যদিও বর্তমান সরকার যে বাজেট আনছেন সেই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বারবার বলছেন, খুব গুরুত্ব সহকারে বলছেন, কিন্তু বিগত সরকার থেকে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতিতে মানে অর্থনৈতিক বাজেট অনেকটা টালমাটাল, এবং একটি নিয়ন্ত্রণের কথা যতবারই বলা হয় কিন্তু নিয়ন্ত্রণে আসাটা খুব মানে সময় সাপেক্ষ। এক্ষেত্রে আপনার কি মনে হয় নতুন বাজেটে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলছে এটি কি আসলে সম্ভব কিনা? হ্যাঁ, নতুন বাজেটের যেটা মূল স্লোগান সেটা হচ্ছে কল্যাণ এবং সমতার বাজেট। হ্যাঁ, সমতার বাজেটটা কিন্তু আসলে ঠিক সমতার জায়গাতে যদি না থাকে, মানে বিশেষ করে যে মূল্যস্ফীতি যখন বেশি হয় তখন কিন্তু সেটার চাপটা গিয়ে পড়ে গরিব মানুষের উপরে, এবং ধনী মানুষের জন্য কিন্তু মূল্যস্ফীতি খুব একটা বড় সমস্যা নেই। তো এটার কারণে যেটা হয় যে দেশে আসলে এই অসমতা সেটা আরও বাড়তে থাকে। তো যেটা আসলে এই বাজেটের মূল টার্গেট সেটা হলো যে আগামী অর্থ বছর শেষে হয়তো মূল্যস্ফীতি 6.5% পৌঁছাবে, এরকম একটা আশা করছে সরকার, এবং বাংলাদেশ ব্যাংক সেভাবে পরিকল্পনা করছে। আবার এই যে বিদায়ী অর্থ বছরে তো এরকম একটা চিন্তাভাবনা ছিল যে 7.5% করা হবে, কিন্তু তার ধারে কাছে নেই। তো তার মানে হলো যে মূল্যস্ফীতি নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা হয় সঠিকভাবে করা যাচ্ছে না, মানে বাস্তবায়ন করা যাচ্ছে না, অথবা আমাদের পরিকল্পনার মধ্যে ভুল আছে। এই মুহূর্তে আমাদের যেহেতু ঋণের সুদের হার অনেক বেশি, তার মানে উৎপাদনের খরচটা অনেক বেশি, ব্যবসার খরচ অনেক বেশি। তো এটার কারণে আসলে মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না। আর অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় আমরা কিছুটা মনোযোগ দিয়েছি অতি সম্প্রতি, কিন্তু এটা নিয়ে আরও বেশি করে কাজ করা দরকার ছিল। প্রশাসনিক ব্যবস্থাপনার দরকার ছিল, মনিটরিংটা বাড়ানো দরকার ছিল, এবং চাঁদাবাজি বন্ধ করা দরকার ছিল। সেই কাজগুলো আমাদের খুব একটা সেভাবে করা হচ্ছে না। যদি মনিটরিংটা বাড়ানো হচ্ছে, একটা টাস্কফোর্স হয়েছে, কিন্তু সার্বিকভাবে আসলে এটা নিয়ে একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার ছিল। তো সেটা যেহেতু হয়নি, তো এই কারণেই মূল্যস্ফীতি দেখা যাচ্ছে কি যে হয়তো সিঙ্গেল ডিজিটে এসছে, কিন্তু সেটা আবার সেই ডাবল ডিজিটের খুব কাছাকাছি, মানে 9-এর উপরে। তো সুতরাং এইটা নিয়ে আমাদের খুব ভালোভাবে কাজ করতে হবে, এবং বাজেটে পরিষ্কার করে নীতিগত নির্দেশনা থাকতে হবে এই বিষয়ে। একদিকে বলা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা, অন্যদিকে কিন্তু 15% ভ্যাট সংযোজনের কথাও আসছে। তাহলে এতে কি সেবা এবং দ্রব্যের মান সেটি বৃদ্ধি করছে না? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কি এদিক থেকে সম্ভব? হ্যাঁ, না, এটা একটা বড় চিন্তার বিষয়। তার কারণ আগামী বাজেটে এই ধরনের কথাবার্তা ইতিমধ্যে এসছে। তার কারণ IMF থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছে, বা তাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে একই হারে আসলে এই ভ্যাটটা করতে হবে, এবং একই হার মানে হচ্ছে 15%। তো এখন যেটা কিছু কিছু হয়তো আছে অনেক কম, আবার কিছু কিছু জায়গাতে আছে বেশি, এবং সেটা পণ্যের প্রকৃতির উপরে বিচার করে তখন এটা এই ভ্যাটের হারটা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু এখন যদি সেটা একেবারে ইউনিফর্ম একটা রেট 15% করা হয়, তাহলে আবার সেই সমস্যা হবে, মানে গরিব মানুষের উপর এটা চাপ বেশি পড়বে,
এবং ধনী মানুষের উপর এটা চাপ কম পড়বে এবং এটা যেটা হবে যে পরোক্ষ কর সবসময় গরিব মানুষকে বিপদে ফেলে এবং তাদের প্রকৃত আয় কমে যায়। তো সুতরাং অসমতা আরও বেশি বেড়ে যেতে পারে এবং অর্থনীতিতে আরেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং মূল্যস্ফীতি কমানোর যে আমরা প্রত্যাশা করছি সেটা একেবারেই পূরণ হবে না যদি ইউনিফর্ম রেটে যদি 15% রেটে ভ্যাট করা হয়। আপনি প্রত্যক্ষ পরোক্ষ কর নিয়ে কথা বলছিলেন, তাহলে পরোক্ষ করটা হচ্ছে আমাদের যারা গরিব রয়েছেন তাদের উপর অনেকটা প্রবলেম হচ্ছে, তাহলে আমরা প্রত্যক্ষ করের উপর এতটা মানে জোর দিতে পারছি না কেন? আমাদের অক্ষমতাটা কোথায়? হ্যাঁ, এই মুহূর্তে আসলে অনেক ঋণধারী রয়েছেন, কিন্তু তাদের অনেকেই আসলে একটা রিটার্নটা জমা দেন না, আর রিটার্ন যারা জমা দেন তাদের মধ্যে অনেকেই আসলে কর দেন না। তো এটা একটা বড় সমস্যা। আর আরেকটা হচ্ছে যে করের জাল বিস্তৃত করা যাচ্ছে না সামহাও। এই যে আমাদের যে পুরো কর প্রশাসন তাদের মধ্যে একটা স্বচ্ছতার অভাব রয়েছে, যেটার কারণে আসলে এনবিআরকে বিলুপ্ত করা হলো, সেখানে এটা কর নীতি এবং কর ব্যবস্থাপনার বিভাগ করা হলো। কিন্তু বড় সমস্যা হচ্ছে কি যে আমাদের এখানে অটোমেশন নেই এবং একই সঙ্গে মানুষকে আসলে যে উৎসাহিত করা কর দেওয়ার ক্ষেত্রে, তো সেটাও কিন্তু করা হচ্ছে না। তো এটার কারণে দেখা যাচ্ছে কি যে কর আদায় হওয়ার মানে বিশেষ করে প্রত্যক্ষ কর আদায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেখানেও কিন্তু কাজ হচ্ছে না। আর একটা জায়গায় যেটা কর্পোরেট ট্যাক্স, তো সেখানে অনেকেই আসলে কর দেন না এবং বড় বড় কর্পোরেট তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন রকমের হয়তো শীট তৈরি করেন, সেখানে অনেক আইনজীবী হিসেবে নিয়োগ দেন, নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা মানে হাজার হাজার কোটি টাকার ট্যাক্স কিন্তু এটা আর আদায় হচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে কি সহজ যেহেতু কর আদায়ের মাধ্যম হলো পরোক্ষ কর, তার উপরে সরকার নির্ভর করে থাকছে এবং এটা সমাজের মধ্যে বৈষম্য আরও বাড়াচ্ছে। তো একদিকে অস্বচ্ছ কর ব্যবস্থা আর অন্যদিকে হচ্ছে যে কর আদায়ের যথেষ্ট সম্ভাবনা ছিল এবং আমাদের একটা ট্রান্সফরমেশনের সুযোগ ছিল এই যে পরোক্ষ কর থেকে প্রত্যক্ষ করের দিকে, তো সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি। তবে আমি মনে করি যে আগামী অর্থ বছরের বাজেটে যদি এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকে এবং একটা টাইমলাইন তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এই পরোক্ষ কর থেকে প্রত্যক্ষ করের দিকে যেতে পারবো। এই কর যে রাজস্ব আদায়ের এই বিষয়গুলো তো সম্পূর্ণ দায়ভারটা এনবিআর এর উপর গিয়ে পড়ছে। হ্যাঁ, অনেকটাই। কিন্তু এনবিআর যেহেতু এখন বিলুপ্ত করা হয়েছে, তার মানে হলো যে কর ব্যবস্থাপনা বিভাগ যেটি, সেটির এখন বড় দায়িত্ব হলো যে এই পুরো বিষয়টা বাস্তবায়ন করা এবং একই সঙ্গে কর নীতি বিভাগ যেটা রয়েছে তারও কিন্তু একটা পরিষ্কার টাইমলাইন থাকতে হবে যে এই সময়ের ভিতরে আমি অটোমেশনটা করব আর এই যে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা থেকে আস্তে আস্তে আমরা প্রত্যক্ষ করের দিকে। এনবিআর কে সবসময় তো টাইমলাইন বেঁধে দেওয়া হয় কিংবা টার্গেট দেওয়া হয়, কখনোই তারা টার্গেট ফিল আপ করতে পারে না। তাদেরকে আসলে টার্গেট দেওয়া হয় যে এই পরিমাণে রেভিনিউ কালেক্ট করতে হবে, কিন্তু যদি অটোমেশন না থাকে, যদি কর জাল বিস্তৃত করা না হয়, যদি যাদের সম্ভাবনা রয়েছে তারা যে তাদেরকে কর আওতার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে তো আসলে এটা হবে না। টার্গেট দিলে যেটা হবে যে টার্গেট ফুলফিল করা হবে, কিন্তু এটা পরোক্ষ করের উপর নির্ভর করে, যেটা আসলে গরিবের উপরে চাপটা বেশি হয়। জনাব মাহফুজ কবির, আপনার কাছে শেষ একটি প্রশ্ন, আমাদের হাতে সময় খুব কম, একদম স্বল্প পরিসরে জানতে চাইবো। সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশি বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশি বিনিয়োগের অবস্থাই খুবই খারাপ, তার মধ্যে বিদেশি বিনিয়োগের চেষ্টা চলছে। আসলে বিদেশি বিনিয়োগ কতটা সম্ভব আমাদের দেশে টিকে থাকা, সার্ভাইভ করতে পারবে কিনা? হ্যাঁ, বিনিয়োগের খরচ অনেক বেশি, সেখানে পারমিশন নিতে অনেক জায়গাতে যেতে হয়, অনস্টপ সার্ভিস নেই। অন্যদিকে যে সুদের হার অনেক বেশি, তারপরে জমি অধিগ্রহণ বা জমি কেনা, এগুলোতে অনেক সমস্যা রয়েছে এবং আইনগত অনেক জটিলতা রয়েছে। তো আর বাংলাদেশের ইমেজ এই মুহূর্তে বিশেষ করে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, নির্বাচন কবে হবে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিদেশিদের মনে। এই কারণে তারা চিন্তা করছেন যে একটু পরেই করি, নির্বাচিত সরকারটা আসুক, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হোক, তাদের নীতিটা আমরা দেখি। তো সেইভাবে করে একটু দেরি হচ্ছে এবং আমার মনে হয় যে নির্বাচনের আগে আর খুব বেশি বিদেশি বিনিয়োগের আশা করে লাভ নেই এবং দেশি বিনিয়োগ হয়তো অত বেশি হবে না। নির্বাচনের পরে হয়তো এই ধরনের ক্ষেত্রে হয়তো একটা গতিশীলতা দেখা যাবে। তো আপাতত যতটুকু আছে ততটুকু যাতে ভালো থাকে এবং এখান থেকে বিনিয়োগ যাতে আরো কোনো কমে না যায়, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের দেশ টিভির আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।